একটু পুশ দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি রকমের আছেন সবাই? বহুদিন তো আশা দিচ্ছি লাইভে আসছি না, তো লাইভে তো চলে আসলাম। লাইভটাকে একটু শেয়ার করে দেন যদি প্রবলেম না থাকে। তো আজকে আমরা মূলত কি শিখবো? আজকে হচ্ছে শিখবো 4 কাইন্ড অফ স্পঞ্জ, মানে যেই হচ্ছে 4টা পদ্ধতিতে স্পঞ্জ। এইখানে বেসিক্যালি হচ্ছে কি আমি 4খানা মেথড আপনাদের সঙ্গে শেয়ার করব। স্পেসিফিক ভাবে আমি ওইভাবে মেথডগুলোর নাম উল্লেখ করছি না, কেমন 4টা ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটার একটার পর একটা ধাপ আমি দেখিয়ে যাব। কারণ এট এ টাইম হচ্ছে গিয়ে আপনার 4টা নিয়ে কাজ করা যায় না। প্রথমবারে আমি যেই লাইভটা করেছিলাম আমার প্রোফাইল থেকে, যেই লাইভকে ঘিরেই হচ্ছে এই ধরনের সমস্যার প্রধানত উৎপত্তি হয়েছিল, তো সেহেতু ওইভাবে আর লাইভ করব না। এখন একটু লাইভের মধ্যে চেঞ্জ আনবো অবশ্যই। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন পর্যন্ত কোনো অ্যাডভান্স কোর্স করাইনি। আমি যেগুলো করিয়েছি এগুলো বেসিকের থেকেও নিম্ন পর্যায়ে এখনো। কার্ভিং নাইফ ভালো মানের কোন পেজে পেতে পারি? আচ্ছা, কার্ভিং নাইফের জন্য আপনারা হচ্ছে বেকিং টুল বক্স একটু চেক করতে পারেন, আর হচ্ছে আপনার ইয়াতে চেক করতে পারেন, আরেকটা গুলশান মার্ট 1, ওই ভাইয়ের কাছেও আপনারা চেক করতে পারেন, পেয়ে যাবেন। আমারও তো কার্ভিং নাইফের সেট ছিল, সেই সেট কোথায় গিয়েছে একটু খুঁজে বের করতে হবে। আর আবিদা সুলতানা শেফের কাছে হচ্ছে কার্ভিং এর ট্রেনিং নিয়েছিলাম, এরপরে আর সেটা নিয়ে আগানো হয়নি। লাইভটাকে একটু শেয়ার করে দেন। আজকে আমরা হচ্ছে মূলত 4খানা স্পঞ্জ দেখব। 4খানা স্পঞ্জ 4 ভাবে বানানোর চেষ্টা করব। দেখি কোনটার আউটকাম কেমন আসে, একটু কেটে ছেটেও দেখব। আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দেন। আর লাইভ কি একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কমেন্টে। একটুখানি জানাবেন কমেন্টে যে লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। দেন হচ্ছে আমি লাইভ স্টার্ট করব, কাজ শুরু করব আর কি। বেশি ভনিতা করব না, এখন তো এগুলা হচ্ছে পেজের লাইভ, তো বেশি সময় লাগাবো না। একটুখানি আপনারা লাইভটাকে শেয়ার করে দেন। অনেক দিন হয়ে গেছে পেইড ক্লাস নিচ্ছি না, ফ্রি ক্লাস নিচ্ছি না।
সব বন্ধ করে রেখেছি। যাই হোক, ওই তো আমি বললাম না যে অপমান জিনিসটা খুব বাজে জিনিস, ঠিক আছে? আর বিশেষত হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড পরিচয় তো জেনেছেন আমি কি রকমের মানুষ, তো সেই থ্রুতে অপমান জিনিসটা খুব কঠিন জিনিস আমার কাছে। ওইটা ভাই আপনাদের কাছে খুব হালকা মনে হলেও ওটা আমি এত হালকা ভাবে কখনোই নেইনি। আচ্ছা, ক্লিয়ার আছে। তাহলে আমরা হচ্ছে এখন কাজ শুরু করব। আচ্ছা, প্রতিটা কেকে কিন্তু আমরা মোটামুটি হচ্ছে দুটো রিং দিয়ে করব। ওই ধরেন 1 পাউন্ডের বেস। তো একটার পর একটা কমপ্লিট করতে করতে যাব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে সর্বপ্রথম যেই পদ্ধতি জানি, যেটা হচ্ছে আইএলওর অনুসারে পদ্ধতি। ন্যাশনাল আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার আন্ডারে হচ্ছে আমাদের বেকিং এর যত থিওরি আছে, যার আন্ডারে হচ্ছে আমাদের যত বেকিং এর রেসিপিস আছে, এইগুলা কিন্তু সব আমাদের আইএলও প্রদান করেছে, জাতিসংঘের একটি সংস্থা, ঠিক আছে? রান্না বান্নার মধ্যে 7 থেকে 8টা পদ্ধতি রয়েছে, তার মধ্যে বেকিং হচ্ছে একটা, শুধুমাত্র বেকিং হচ্ছে একটা পার্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে স্টিমিং, কুকিং, ফ্রাইং, এরপরে হচ্ছে ব্রেজিং, এরপরে হচ্ছে আপনার রোস্টিং, পোচিং, এরপরে লাস্টে গিয়ে আসে বেকিং। বেকিংটা এমন অতিরঞ্জিত করার মতো কিছুই নাই, আপনার যদি ওই বাদবাকি জ্ঞানগুলো থাকে বেকিং আপনার এমনিতেই চলে আসবে। ওকে, আর এছাড়া তো আমরা এখন বেকিং এর উপরে যা যা শুরু করেছি এগুলো বন্ধ করতে হবে এবার, এটা নিয়ে কোনো সমস্যার ইয়েই নেই। যেখানে রান্নার 8 থেকে 10টা সেক্টরের মধ্যে শুধুমাত্র একটা পার্ট হচ্ছে বেকিং বা ড্রাই হিট কুকিং, ঠিক আছে? বেকিং কি কিন্তু একটা কুকিং সিস্টেম বলা হয় বা কুকিং মেথড বলা হয়। ওকে, আর বেকিংটাকে আমরা চিনে থাকি হচ্ছে ড্রাই হিট কুকিং বা ড্রাই রোস্টেড বা ড্রাই কুকিং, যেটা হচ্ছে ওভেনের টেম্পারেচার বলতে যে এই জিনিসটা বোঝায়। এরপরে হচ্ছে আপনার ফ্রাইং, স্টুইং, এগুলো নিয়ে হচ্ছে ভাই হট কিচেনের জ্ঞান দিলে হট কিচেনের জ্ঞান শেষ হবে না। আর আমি হট কিচেনে অতখানি ভালো জ্ঞান রাখি না, ওই আর কি পথ চলতে যতটুকু দরকার অতটুকুনি। বেশিরভাগই হচ্ছে বেস্টি বেকারি বেসিক টু অ্যাডভান্সের উপরে যতটুকু জানি অতটুকুনি। আর আমার কাছ থেকে এর আগে আমার প্রোফাইল থেকে যেই ধরনের কোর্সগুলো পেয়েছেন ওগুলো ছিল একদম সব বেসিক লেভেলের। আচ্ছা, এর মধ্যে জানিয়ে রাখি 10টি ক্লাসের উপরে আমি যেই অফার দিয়েছিলাম, আপনারা হয়তো বা কনফিউশন হয়ে গিয়েছেন, আপনারা হয়তো বা এই জিনিসটা ভাবছেন যে সপ্তাহ ঘুরে যাচ্ছে কেন আমি আপনাদেরকে সেই ক্লাসটাতে অ্যাড দিচ্ছি না। হ্যাঁ, ওটা হচ্ছে আমার ইগো প্রবলেম, ঠিক আছে? এই জন্য দেইনি। আর ওই 10টি ক্লাসের মধ্যে 1050 টাকাতে যদি কেউ অ্যাড হতে চান হতে পারেন। আর আমার যে কন্ট্যাক্ট নাম্বারটি এই লাইভের উপরে টাইটেলে দেওয়া আছে ওইটাই হচ্ছে আমার একদম বিজনেস হচ্ছে নাম্বার, বিজনেস বিকাশ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপরে হচ্ছে গিয়ে আপনার নগদ নাম্বার। তো ব্যাপার যেটা হয়েছে ওটা আমার পার্সোনাল ব্যবহারের নাম্বার, ওটাকে এখন পর্যন্ত বিজনেস নাম্বারে কনভার্ট করিনি, মানে মার্চেন্ট নাম্বারে কনভার্ট করিনি। দ্যাটস ওয়াই কিন্তু ওইখানে যদি আপনাকে পেমেন্ট করতে হয় হয়তো ক্যাশ ইন করতে হবে, না হলে সেন্ড মানি করতে হবে, বা আপনার যদি ব্যাংক কার্ড থেকে যদি পেমেন্ট করতে হয় তাহলে অ্যাড মানি করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, চকলেট ময়েস্ট, আরে ভাই এগুলোর হাজার হাজার রকমের রেসিপি হয়, কি হলো এখনো? এই তো আমি সবে এই জীবনের প্রথম হচ্ছে গিয়ে প্রফেশনালি কাজ করা শুরু করলাম। এতদিন পর্যন্ত তো প্রফেশনালি আমি কাজ করিনি, পথ তো এখনো অনেক চলা বাকি, তো সবে শুরু। বেশ, আর বকবক করে লাভ নাই, আমরা হচ্ছে এখন কাজে ফোকাস দেই, কেমন? আমাদের এখানে লাগবে হচ্ছে মোল্ড। আমি আজকে যেহেতু সবগুলা ডিমই সবগুলা স্পঞ্জি হচ্ছে দুটো ডিম দিয়ে করব, তো ওই থ্রুতে হচ্ছে আমি এখানে মোটামুটি 6 ইঞ্চির যেই মোল্ডগুলা রয়েছে আমার ওইগুলাই নিয়ে নিয়েছি। তো ওই যে দেখুন, এইবারে হচ্ছে আমি এই মোল্ডগুলোর মধ্যে একটুখানি বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। বেকিং পেপার ও কাটা নিয়ে কতজনে কত ধরনের টিপস দেয় রে, এত টিপসের সময় আছে? কাজ করলে তো রেসিপি নিয়ে কাজ করেই সময় পাওয়া যাবে না, টিপস আর কখন দেব?
আমি আপনাদের যেটা বলেছিলাম, আমার যে ফিউশন রেসিপিগুলা সেগুলা কিন্তু আমি ফাইবারের মাধ্যমে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সেল করে থাকি। হ্যাঁ, তো এই ধরনের ক্লাস 2 4 5 10টা 2 4 5 মাস না নিলেও কিচ্ছু যায় আসে না আমার জন্য। এটাই হচ্ছে বাস্তবতা। এখন যাদের কাছে রেসিপি শর্ট রয়েছে তাদের তো এটা নিয়ে প্রবলেম হবে, কি করা যাবে বলেন? বোঝানোর শেষ অবধি ট্রাই করেছি, বোঝে নাই, না বুঝলে নাই, এখন হচ্ছে তার ধ্বংস নিশ্চিত। এটাই হচ্ছে বড় কথা। এই ধ্বংস কেউ আটকাতে পারবে না। আর আমি কারো বুদ্ধি নিয়ে চলি না যে আপনি আমাকে বুদ্ধি দিলেন এসে যে মোর্শেদ তুমি কিছু বলো না, তুমি এইভাবে কাজ করো ওইভাবে কাজ করো। মোর্শেদ কারো বুদ্ধি নিয়ে চলেন, একদম জেনে রাখবেন। মোর্শেদ নিজের বুদ্ধিতে চলে। কতটুকু আসলে বেশিও লাগবে না। আচ্ছা, এখানে হচ্ছে একটা হচ্ছে আজকে স্পঞ্জ বানাবো আটা দিয়ে, কেমন? দেখি কোন স্পঞ্জের টেক্সচার কেমন আসে। স্পঞ্জ নিয়ে হচ্ছে একদম বড় বেশি নাটক চলে আজকাল। ওইটা নিয়ে আমার ভাই কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার কথা হচ্ছে ব্যক্তিগতভাবে কাউকে ইনসাল্ট করার মতো মানে এই ধরনের মানবাধিকার, এই ধরনের কোনো ধরনের নিয়ম সৃষ্টি করে না যে আপনি চাইলে আমাকে এসে ইনসাল্ট করতে পারবেন। হ্যাঁ, আপনার নিজের জায়গা পজিশন সবসময় ধরে রাখবেন বা ধরে রাখার চেষ্টা করবেন। আমি চাইলে এসব নাটক আরও 5 বছর আগেই করতে পারতাম, কিন্তু ওই অত ছোট লোক আমি না, যেটা বললাম। যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। সর্বপ্রথম মেথড, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট মেথড। এইটার মধ্যে কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা যায় না। আচ্ছা, একটা চামচ আর হচ্ছে চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার। যেমনটি আমরা জানি, আমরা 2টা ডিমকে, স্ট্যান্ডার্ড সাইজের 2টা ডিমকে 100 গ্রাম ধরে থাকি। হ্যাঁ, তো ওই 100 গ্রাম ডিমের মধ্যে আপনাকে স্পঞ্জের হিসাবে একদম অরিজিনাল ক্লাসিক পাঞ্চ, এগুলা থেকে রেসিপি হচ্ছে এখন ফ্রি ক্লাসে যা দেখাচ্ছি, পেড ক্লাসেও এটা থেকে আলাদা কিছু না। ওকে, তো যেটা হচ্ছে ব্যাপার আপনার, যেটা হচ্ছে একদম ক্লাসিক স্পঞ্জ, যেটা হচ্ছে আমরা একদম ক্লাসিক স্পঞ্জ হিসেবে চিনে থাকি, ওইটার মধ্যে হচ্ছে আমাদের 2টা ডিম যাবে। এরপরে হচ্ছে আপনার 50 গ্রাম যাবে চিনি, আর হচ্ছে গিয়ে 40 গ্রাম ময়দা, 10 গ্রাম কর্নফ্লাওয়ার। তো আমি এখানে ফার্স্ট অফ অল 40 গ্রাম পরিমাণ ময়দা মেপে নিচ্ছি। মিয়াকোর স্কেলটা মনে হয় এবার যাবে। লাইটটাকে অফ করে দেই। আচ্ছা, 40 গ্রাম ময়দা, সেই সাথে হচ্ছে আমার এখানে দিতে হবে কর্নফ্লাওয়ার 10 গ্রাম পরিমাণ। প্রথমটা হচ্ছে কি আমি ইয়াতে মাপি, পরেরগুলো হচ্ছে 2টা কাপড় মাপে মেপে দেখিয়ে দেব। আর হচ্ছে স্পঞ্জ তৈরি করা শুরু করার আগে আমি হচ্ছে ইলেকট্রিক ওভেন প্রিহিট দিয়ে দেই। 10-15 মিনিট না, কাজ শুরু করার সাথে সাথে ওভেন প্রিহিটে চলে যায়।
বেসিক্যালি হচ্ছে নিয়ম 160 ডিগ্রিতে স্পঞ্জ কেক তৈরি হবে, কিন্তু আমার ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস লাগে। আপনার ওভেনে কতটুকুন লাগে সেটা তো আর আমি বলতে পারবো না, এটা আপনাকে এক্সপেরিমেন্ট করে বুঝে নিতে হবে। কর্নফ্লাওয়ার এখানে যাচ্ছে আমার 10 গ্রাম পরিমাণ। বিগত এতদিনে যে ধরনের পোস্টগুলো আপনারা দেখেছেন, এই এতদিনে আমি না তো একটা অর্ডারের কাজ করেছি, না তো কোনো ক্লাস নিয়েছি। ওকে, এই জন্য স্কেলের ব্যাটারি শেষ হয়ে গেছে, তাও দেখা হয় না। গেল। লাগছে আমার এখানে 50 গ্রাম পরিমাণ চিনি। চিনির কোটা পঞ্চাশ গেল, আর কিছু লাগবে না। এটা ডিম আর মাপার দরকার নেই, বড় সাইজের 2টা ডিম নেবেন। আমার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যে জিনিসটা বিরক্তিকর লাগে, ওই যে কাচের বাটিতে বিট করা, আর কাচের না সরি প্লাস্টিকের যে বোলগুলো আছে ওটার মধ্যে বিট করা, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। ওটা থেকে কিন্তু প্লাস্টিকের ন্যানো পার্টিকেলগুলো ডিমের ফোমের সাথে বলেন ক্রিমের সাথে মিশে যায়, একদম বড্ড বেশি আনহাইজেনিক। মানুষ তো একদম ওইটা দিয়ে ওই যে বিটিং বোলগুলো 100-150 টাকা করে যেগুলো পাওয়া যায়, ওইগুলো দিয়ে কিনে একদম কাজ করা শুরু করে দেয়। একদমই না, হয়তো স্টিলের বাটিতে কাজ করবেন, না হলে হচ্ছে কাচের, প্লাস্টিকের কোনো কিছু ইউজ করবেন না। এটা হচ্ছে আমার পার্সোনাল রেকমেন্ডেশন, মানলে মানেন, না মানলে না মানেন, আমার কিছু যায় আসে না। ধোয়ার ভয়ে হচ্ছে কাচের জিনিস নিয়ে কাজ করতে চায় না মানুষ, খুব স্বাভাবিক। আর আমি আজকে এই 6 বছর ধরে এই একই বিটিং বোল ব্যবহার করছি, কিছু হয় না। সব জিনিসের প্রতি ভালোবাসা থাকতে হয়, ভালোবাসা থাকলে কোনো কিছুরই কিছু হয় না। তো এই পর্যায়ে আমরা স্পঞ্জের প্রথম মেথডের জন্য ডিমের কুসুম টুসুম কিচ্ছু আলাদা করবো না, বেকিং পাউডার বেকিং সোডা নিব না, শুধুমাত্র হচ্ছে আমি এখানে ডিমের মধ্যে চিনিটাকে দিয়ে বিট করা শুরু করব। যেটা ছুটে নিয়ে তো এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না ডিম এবং চিনির ভলিউমটা বেড়ে ডাবল হয়ে যাচ্ছে। সেই সাথে এটা হচ্ছে মোটামুটি স্টিপ পিকে চলে যাবে। বেশিরভাগ স্টার্টিং বেকারসের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তারা হচ্ছে একটা বাজে বিটার কিনে নিয়ে আসে, যে বিটারটা হচ্ছে স্পিড থাকে না। হ্যাঁ, স্পিড না থাকলে কিন্তু ডিমের ফোম ভালো হয় না। বিটার যদি কেনেন আপনি 1000 টাকা 800 টাকার বিটার দিয়ে কিনে যদি একদম পারফেক্ট, মানে কি বলবো ওটাকে, পারফেক্ট ইন্ডাস্ট্রিয়াল স্টাইলে স্পঞ্জ জীবনেও হবে না, ঠিক আছে। এই বিটারটা আমি যে সময় কিনেছিলাম এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার 250 ওয়াটের মোটর ছিল। তো দেন এটাকে হচ্ছে আমি মোটরটাকে চেঞ্জ করিয়ে নিয়েছিলাম। চেঞ্জ করানোর পরে এখানে একটা 400 ওয়াটের মোটর দেওয়া হয়েছে। আর এই যে হুক দুইটা দেখতেছেন, এই দুইটা কিন্তু এটা অরিজিনাল হুক না, এটা হচ্ছে মিয়াকো মডেলের যে বিটারের হুক সেটা। তো এই দুইটাকে একসাথে করে একটা জবরদস্ত যন্ত্র তৈরি হয়েছে আর কি।
দেখেন কত সুন্দর ডিমের ফোম তৈরি হয়ে গেছে। আর অনেকের নাকি ডিমের ফোমই তৈরি হয় না, বিটারের সমস্যা, বিটারে না হলে বাটিতে। এইবারে হচ্ছে আমরা আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে চেলে নিব। এটা হচ্ছে ভেরি ক্লাসিক স্পঞ্জ, মানে এটা একদম প্রথম দিকের রেসিপিস। গুঁড়া দুধ ফুদ কিচ্ছু যাবে না এটার মধ্যে। এই হচ্ছে গিয়ে আপনার 40 গ্রাম ময়দা, সাথে এখানে 10 গ্রাম কর্নফ্লাওয়ার। এবারে এই সব কিছুকে আমরা খুব ভালো মতো করে চেলে নেব। এগুলা হচ্ছে আপনার একবার দুইবার চাললেই হয়। আচ্ছা, একদম অরিজিনাল ক্লাসিক পাঞ্চ কিভাবে হয় দেখেন। গোটা ময়দাটাকে আমরা 2 থেকে 3 বারে অ্যাড করব। এই জিনিসটাকে ডিরেক্ট হাত দিয়ে মিশাইতে হবে। ময়দা দিয়ে চলে, ময়দা চলে দেয়। আচ্ছা, ভ্যানিলা এসেন্স দেয়নি, একটুখানি ভ্যানিলা এসেন্স। এই ফুড গ্রেডের বাজে ভ্যানিলাটা আনা হয়েছে, এটা থেকে একদম কাশি সিরাপের মতো গন্ধ আসে। এতদিন কাজও করিনি, নিয়েও আসিনি, দরকারও পড়েনি। এভাবে দেখেন হাতটাকে খুলে খুলে নিয়ে এইভাবে মুভমেন্ট করে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। এইটা কিন্তু আপনার স্প্যাচুলা দিয়ে মেশালেও বসে যাবে, ওকে, যেহেতু এটা ভেরি ক্লাসিক স্পঞ্জ। এক পাউন্ডের বেজ এগুলা হয়ে গেল। এবারে আমরা এটাকে খুব ভালো মতো একদম আলতো হাতে মিশিয়ে নেব, জোড়াজুড়ির কিচ্ছু নাই। বেকিং ইনস্টিটিউটে কোর্সের সময় হচ্ছে কিছুই শিখি নেই, সবই শিখছি হচ্ছে নিজের থেকে। ওই কোর্স করে কেউ নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারবে না, এটা জেনে রাখেন। ওই জন্যই মিথ্যে কথা বলতে হয়। 6 ইঞ্চি মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। ড্যাপ ড্যাপ করে প্রিহিটেড ওভেনে ঢুকে যাবে। বাটি দিয়ে ফেল। একটা কাঠির সাহায্যে, এটা কাঠি না, এটা হচ্ছে কুশি কাটা, ওইটার পরে হচ্ছে গিয়ে বেকিং রুমে ঢোকার পরে এটা বের করা হয় না, বুঝছেন। তো এই কাঠিটা দিয়ে সুন্দরভাবে এটাকে আমরা একটু ফ্লাপ করে নেব। এইটা কিন্তু যাবে আমাদের ওভেনে, হ্যাঁ। আর ওভেনে সবসময় নিচের থেকে একটা কোপরে রেখে বেক করে নেবেন, তাহলে কিন্তু জিনিসটা আপনার বেশ ভালো হবে। হলো, এটাকে আমি এখন ইলেকট্রিক ওভেনে ঢুকিয়ে দিচ্ছি।
দেখেন কোথায় দিয়েছি, এই যে ইলেকট্রিক ওভেন 5-7 বছর হয়ে গেছে এটার বয়স। তো ওই যে দেখেন নিচ থেকে এক তাক ওপরে, আর এটা রাইট নাও হচ্ছে আপনার 170 ডিগ্রি সেলসিয়াসে আছে। গেল আমাদের স্পঞ্জের প্রথম মেথড। এইবারে আমরা যাব স্পঞ্জের দ্বিতীয় মেথডে। এই মেথডে হচ্ছে আমরা মাইক্রোওয়েভের মধ্যে এটাকে দিয়ে দিব। তো মাইক্রোওয়েভের মধ্যে কিন্তু আপনার বেশ কিছু কথা আছে। আপনার মাইক্রোওভেনের মধ্যে যদি কনভেকশন মোড না থাকে তাহলে কিন্তু আপনার মাইক্রোওভেনে কেক হবে না। হাইজিন ফার্স্ট, কোনো জায়গায় কোনো ময়লা থাকবে না। আচ্ছা ওই যে মাইক্রোওভেনের একটা কালো ট্রে আসছিল, দেখতে কোন জায়গায় কাজ করা হয়নি। একটু অপেক্ষা করেন, একটুখানি একটা জিনিস লাগবে সেটা দেখেন। ওই জায়গায় কি না একদম নিচের থেকে। আচ্ছা, মাইক্রোওয়েভের ব্যাপারটাকে এখন ক্লিয়ার করি। এখন হচ্ছে করব আমাদের রেগুলার স্পঞ্জ, যেটা হচ্ছে আমি আমার ডেলিভারির জন্য রেডি করে থাকি। এখন আমি সেই স্পঞ্জের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওই তো আমি সবসময় আমার ভিডিওতে বলি আমি কিন্তু কোনো ধরনের স্পেসিফিক রেসিপিস ফলো করি না। আমার হচ্ছে যেই দিন যেটা বানাইতে মনে চায় ওইটাই বানাই। হ্যাঁ, তো দেখি কে কি প্রশ্ন করেছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 22 মিনিট সময় লাগবে না, তো এটা একদম আপনার এক্স্যাক্টলি টাইম ধরে বলা যাবে। ব্যাপার যেটা হচ্ছে ওরে তো লুঙ্গি কি করবেন, এই যে এই লুঙ্গি ওরে বাতাসে একদম। এই লুঙ্গি পরেও যে ক্ষমতা আছে এই ক্ষমতা হচ্ছে অনেকে শেফ কোট পরেও থাকে না। আর চেয়ে দেখেন একদম খালি গায়ে। ওকে, অত বেশি ঢং নাই আমাদের। তো বেশি ফাইজলামি করার মতো সময় নেই এটা কেক বানাতে নিয়ে। আপনাকে জিজ্ঞাসা করে আসবো না ভাই আমি কখন আসবো লাইভ, এটা আমার ইচ্ছা। হ্যাঁ, আপনার জন্য আমি কিছু করছি না। আপনার দেখতে মনে চাইলে দেখেন, না মনে চাইলে চলে যান, কোনো সমস্যা নেই। আপনাকে কি আমি জিজ্ঞাসা করবো আমি কখন আসবো লাইভে? লাইভ দেখাচ্ছি ফ্রি ফ্রি, সেটাতে কোনো ইয়ে না। লাইভ আপনি কখন এসেছেন সেটাও আমাকে হচ্ছে জবাবদিহিতা করতে হবে। আরে আল্লাহ রে, আচ্ছা দেখেন এটা হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভের আপনার ট্রে, ঠিক আছে? যাদের মাইক্রোওয়েভে এই ধরনের ট্রে আসছে তো ভালো, আদারওয়াইজ কিন্তু কি বলে ওটাকে। আর হ্যাঁ, এই ধরনের এই হাবিজাবি কেক যেগুলো হচ্ছে আমি ক্লাসের মধ্যে বানাই, এগুলো আমি এত বেশি খয়রাতি না যেগুলো হচ্ছে আমাকে আবার সেল করতে হবে। হ্যাঁ, আমার যেভাবে ক্লাস করি আমার কমফোর্টেবল লাগবে আমি সেভাবেই ক্লাস করাই। অত ধরনের জবরদম কাপড় চোপড় পরে এরপরে হচ্ছে এত বেশি ঢং করার মতো সময় আমার হাতে নেই। হ্যাঁ, বা ওই ধরনের ইচ্ছা বা কোনো ধরনের কোনো কিছুই নেই। হ্যাঁ, তো এই ধরনের আপনার বেকিং ট্রে যার সাথে আসছে, যেই ওভেনের সাথে আসছে সেই ওভেনের মধ্যেই কিন্তু আপনার ইয়া হবে, কি বলে ওটাকে, কেক হবে মাইক্রোওয়েভে, আদারওয়াইজ কিন্তু কেক হবে না। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখন মাইক্রোওয়েভকে প্রিহিট করব, দেখাই কিভাবে প্রিহিট করছি। অত বেশি স্ট্যান্ডার্ড মেনটেন আমি করি না, যার মনে চায় দেখেন, না মনে চাইলে ভাগেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন মাইক্রোওয়েভের মধ্যে হচ্ছে আমি কালো ট্রেটাকে বসিয়ে দিয়েছি। এবারে হচ্ছে মাইক্রোওভেনটাকে আমাদের প্রিহিট করতে হবে। আর এই যে দেখেন যাদের মাইক্রোওভেনে কনভেকশন মোড রয়েছে, তো কনভেকশন মোডে হচ্ছে আমি এটাকে 170 ডিগ্রিতে প্রিহিটে বসায় দিব। তো প্রিহিট কি ওই একবারই হচ্ছে 1 ঘন্টার জন্য চালিয়ে দিব, কেকের এখন বেস বানাতে যতক্ষণ লাগে 60 মিনিটের জন্য রানিং হয়ে গেছে।
বাঙালি তো ইউটিউবের রেসিপি হচ্ছে গিয়ে আপনার হাজার হাজার টাকা দিয়ে কোর্স করতে গায়ে লাগে না, ফ্রিতে যদি কিছু মানুষ শেখায় তখন হচ্ছে তার দিকে এসে জিজ্ঞাসা করে আপনি এটা করছেন কেন, আপনি ওটা করছেন কেন, আপনার নিজের কি যোগ্যতা আছে সেটা একটু আগে নিজেকে আয়নার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করেন, ঠিক আছে? আচ্ছা, যেটা হচ্ছে আমি বেসিক্যালি বাড়ির জন্য তৈরি করি বা যেই রেসিপিতে হচ্ছে গিয়ে আমি ডেলিভার করে থাকি মোটামুটি আর কি, সব সময় না, ওইটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি। এখন 2টা ডিম নিয়ে নিচ্ছি। এটাও হচ্ছে আমি ডিমের কুসুম টুসুম সহই বিট করব। এই প্রত্যেকটাই কিন্তু 1 পাউন্ডের বেস হবে। এটাকে স্কেলে মেপেই দেখাচ্ছি। এক একজনের তো কেক করতে করতে দেখে একদম হেদিয়ে শেষ হয়ে যায়। যেটা না লাগে সেটা হচ্ছে কাস্টমারকে বোঝাইতে হবে। এনিহাউ হচ্ছে গিয়ে যতটুকু না লাগবে ততটুকু যদি বোঝানো যায় তাহলে হচ্ছে ভুং ভাং দিয়ে বেশি দামে বেচা যাবে, খুব সিম্পল। কিন্তু এই ব্যবসা আমি বন্ধ করতে আসছি, সমস্যা নেই। তো দেখেন, যেটা আমি বাড়ির জন্য করি, হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আমি 50 গ্রামের মতো ময়দা দিব। পঞ্চাশ গ্রাম ময়দা, কর্নফ্লাওয়ার 10 গ্রাম, গুঁড়া দুধ 10 গ্রাম, বেকিং পাউডার 2 গ্রাম, বেকিং সোডা 1 গ্রাম, তেল লাগবে 35 গ্রামের মতো, চিনি লাগবে 60 গ্রাম। আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো ফুল ক্রিমের গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারেন। ওয়েট স্কেলে মনে হয় টেম্পার শেষ হয়ে আসছে। 10 গ্রাম, একে বলে হচ্ছে আন্দাজ, একবারে পড়বে, হ্যাঁ, একে বলে প্রফেশনালিটি। প্রফেশনালিটি মুখের উপর লেখা থাকে না। লাগবে, নিয়ে যাস না। বেকিং পাউডার হিসাবে এই বেকিং পাউডারটা ব্যবহার করি এখন। ফোস্টার ক্লার্কেরটা আমার ভালো লাগে না। যদি আপনার কিনতে মনে চায় 200-250 টাকা খরচ করে কিনতে পারেন, জিনিস একই। একটা ডিমের জন্য বেসিক্যালি 1 গ্রাম করে আপনার বেকিং পাউডার ধরতে হয়। একবারে আন্দাজ হয়ে গেছে, হ্যাঁ, এগুলো আমার মাত্রা হয় না, তো আপনাদের সামনে দেখাচ্ছি দেখে তো এই ঢংসং করছি। চিনি লাগবে আমার এখানে 50 গ্রামের মতো, সরি 60 গ্রাম। বাঙালির এমন অবস্থা যে সামান্য একটা ওয়েট স্কেলকে আপনার কি বলে এইটাকে একটু ব্যবহার করা, এইটা তাদের মাথাতে আসে না। ওদিকে মানুষের কমেন্টের মধ্যে গিয়ে ঝগড়া লাগাইতে পারে, মেজাজ খারাপ হয় না বলেন?
ওয়েট স্কেলে টেয়ার করে গ্রামের মাপ বুঝবে এইটুকুন বুঝতে পারে না, কিন্তু কার সাথে কিভাবে কুটনামি করতে হয় একটু খুব ভালো মতো বুঝতে পারে। একটা ক্লাসের মধ্যে একটা কেক বানাবো, বানিয়ে হচ্ছে ওইটাকে আর আমরা কখনো কোথাও সেল করি না, কারণ ক্লাসের মধ্যে জিনিসটার মধ্যে অনেক বেশি আনহাইজিনিক হয়ে যায় সেটা, কারণ ওটাকে বারবার হাত দিয়ে ধরবো, দেখাবো, চেপে চেপে, ওইটাকে আবার আমার কাস্টমারকে বুঝাই দিব, অত বড় ছোট লোক না আমরা। তেলের উপরে তেল ঢাল। ভিনেগার এখানে ইউজ করব, কারণ হচ্ছে আমাদের এখানে বেকিং সোডা গিয়েছে। বেকিং সোডার অ্যাক্টিভেটর হিসেবে আমরা এখানে যে কোনো একটা অ্যাসিডিক যৌগ যুক্ত করব। এখন ভিনেগারের মধ্যে রয়েছে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এরপরে হচ্ছে টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, এরপরে হচ্ছে লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, আর তেঁতুলের মধ্যে রয়েছে টার্টারিক অ্যাসিড। বোঝা গেল? এগুলা হচ্ছে ব্যবহার করতে হবে। এখন টক দই বলেন, এরপর হচ্ছে তেঁতুল বলেন, আর হচ্ছে আপনার কি বলে ওটাকে লেবু বলেন, এগুলার কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার আছে। তো এগুলাকে বাদ দিয়ে আমরা হচ্ছে অ্যাসিডিক যৌগ হিসাবে হোয়াইট ভিনেগার বা সিনথেটিক ভিনেগারটা ব্যবহার করব। এটা জাস্ট 1/4 চা চামচের মতো ব্যবহার করব। অ্যাক্টিভেটর এখানে দেওয়া হয়ে গেল। তো এটাকেও হচ্ছে আমরা একদম ভালো মতো বিট করে নিব যতক্ষণ না ফোমটা একদম ডাবল হয়ে যায়। দেখেন আমার এখানে ফোমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো বানাইতে বানাইতে আন্দাজ আসে এতটুকুনি হবে। এবারে এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 30 গ্রাম ভেজিটেবল অয়েল বা সয়াবিন তেল অ্যাড করব। এগুলো মাপতে হবে না, বিটারে লো স্পিডে দিয়ে এরপরে তেলটা অ্যাড করবো, আদারওয়াইজ কিন্তু ফোম বসে যাবে। বুঝি কিভাবে? এই যে দেখেন, এই যে ডব ডব করে একটা উঠতেছে, ঠিক আছে? এটা যখন আমার মোটামুটি 25টা পর্যন্ত বাবল উঠে যাবে তখনই বুঝে যাবো যে আমার 30 গ্রাম হয়ে গেছে। ডান হয়ে গেছে। এটার মধ্যে হচ্ছে আপনার চেলে ফেলে কিচ্ছু মিশাইতে হবে না। আমি এখানে বেকিং সোডা ব্যবহার করবো 1 গ্রামের মতো। ফোস্টার ক্লার্কের বেকিং সোডা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, তাই জন্য বেশি ব্যবহার করা যাবে না। তো মোটামুটি আমি এখানে 1 গ্রামের মতো বেকিং সোডা ইউজ করলাম। গেল।
একবারে সব কিছুকে চেলে মিশিয়ে দেব। ভ্যানিলা একটুখানি দিয়ে দিব। এই স্পঞ্জ তো আর খাওয়া হবে না, এই শুধু শুধুই বানাচ্ছি এখন লাইভের জন্য। দিলাম। এইটা ব্যবহার করবেন না, এটা থেকে কাশি সিরাপের মতো গন্ধ আসে। অথেন্টিক ভ্যানিলা এসেন্স নামে একটা ভ্যানিলা এসেন্স আছে, ওইটা ব্যবহার করবেন। এখন হচ্ছে আমি এই জিনিসটাকে একত্রে মিশিয়ে নেব। কোনো প্যারা নাই, জাস্ট হচ্ছে এটাকে রাফলি মিক্স করে নিলেই হয়ে যাবে। যান 6 ইঞ্চিস মোল্ডের মধ্যে দিয়ে দিব। নিজের জিনিসগুলো, নিজের ইউটেন্সিলস, নিজের টুলসের সাথে নিজে আস্তে আস্তে পরিচয় হয়ে যাইতে হয়। হ্যাঁ, যেমন আমি এই যে তেলের বোতলের হচ্ছে ড্রপ গুনি বুঝে যাই যে কত গ্রাম তেল দিচ্ছি, আমি কত চামচ ব্যবহার করছি। হ্যাঁ, আজকে এই প্রায় 5 বছর পর্যন্ত এই একটা চামচই ব্যবহার করি, আন্দাজ আছে। ঠিক আছে, প্রতিদিন নতুন নতুন একটা একটা জিনিস কিনলেই হয় না। ফ্লাপ করে নিব। মাইক্রোওয়েভে চলে যাবে এটা। মাইক্রোওয়েভটা আমার অলমোস্ট কতক্ষণ প্রিহিট হয়েছে, 12-13 মিনিটের মতো প্রিহিট হয়ে গেছে। এইবারে হচ্ছে এই প্যানটাকে বসায় নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কেক ভালো হবে না। তো এটার মধ্যে বসিয়ে হচ্ছে আমরা এটাকে চালু করে দিব। মোটামুটি 25 মিনিটের মতো টাইম লাগবে। আমি ওইভাবে টাইম ধরে দিই না, টাইম এভাবে বেশিই থাকে, যখন হয়ে যায় দেখলেই বুঝতে পারি। গেল আমার আরও একটা মেথড। এখন চলে যাব আমি থার্ড মেথডে। হ্যাঁ, এগুলোর রেসিপি আমি কালকে সকালে পিডিএফ করে দেবো, সমস্যা নেই। আপনি আপনার কাজকে কত দ্রুত লয় করবেন এটা হচ্ছে আপনার উপরে। হ্যাঁ, এটা আমি আপনাকে শিখাই দিতে পারবো না। আর আপনি যদি আপনার কাজকে একদম ঢিল নাই বসে বসে চালাইতে চান, চালাইতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই সমস্ত ঢং আমার সাথে এসে করবেন না। গেল। এইবারে হচ্ছে আমরা যেটা করব, এটা হচ্ছে গিয়ে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিব। বাদ বাকি হিসাব মোটামুটি একই রকমের থাকবে, আর তুলনামূলক এটাতে একটু ময়দার চিনি বেশি যাবে। এখানে মোটামুটি আমি 70 গ্রামের মতো চিনি ব্যবহার করব, ময়দা প্রায় 55 থেকে 60 গ্রামের মতো ব্যবহার করব, গুঁড়া দুধ 15 গ্রামের মতো, বেকিং পাউডার 1 চামচের একটু বেশি, আর বেকিং সোডা আধা চামচের মতো, আর তেল যাবে এখানে 30 থেকে 35 গ্রামের মতো। আচ্ছা, মেজারমেন্ট করে ফেলি। পরেরটা দেখাবো হচ্ছে কাপের মাপে মেপে। ডিম দুটো একদম সাবধানতার সাথে ভাঙবেন, আদারওয়াইজ কিন্তু কুসুম ফেটে যাইতে পারে। হাত দিয়ে কুসুম তুলবেন। কুসুম তোলার জন্য বেশি অতিরিক্ত ঢং করার দরকার নাই, তাহলেই হচ্ছে কুসুম ভেঙে যাবে। এইবারেরটা হচ্ছে বসাবো ইন্ডাকশনে। কোন প্যানের মধ্যে বসে একটু দেখি। বড়টা খারাপ, মিলে ঢাকনার উপর
সরি। এই জন্য কিন্তু ডিমটাকে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে ধুয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন আমার ওয়েডিং সেশনে ক্লাস করিয়েছিলাম, আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে আমি হচ্ছে ডিম এনে সব একদম সাবান দিয়ে ধুয়ে এরপরে রাখি। আদারওয়াইজ যেভাবে খোসা পড়ে যেতে পারে ওটা কিন্তু তখনই কন্টামিনেশন হয়ে যায়। হ্যাঁ, তো কন্টামিনেশন হয়ে গেলে সেটাকে কিন্তু আপনি পারফেক্ট বলতে পারবেন না। তো এখান থেকে হচ্ছে আমি ডিমের কুসুমখানাকে আলাদা করে নিলাম। এবারে যেটা বললাম, এখানে আমি 70 গ্রামের মতো চিনি ব্যবহার করব। এই রেসিপিতে চিনিটা একটু বেশি ব্যবহার করতে হয়। আচ্ছা, 70 গ্রাম চিনিকে একটুখানি আমাদের মেপে নিতে হবে, কারণ এই সিস্টেমের মধ্যে কিন্তু আপনাকে চিনিটাকে গ্র্যাজুয়ালি অ্যাড করতে হবে। ওকে, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে বারবার ধাপে ধাপে অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ভালো হবে না। তো এখানে হচ্ছে আমি চিনি মেজারমেন্ট করে নিচ্ছি। ওইটা কিনতে হবে কিনে আইডিয়া কেনার কোনো শেষ হয় না। $70 grams approximately. ওকে, গেল আমার 70 গ্রামের মতো এখানে চিনি। আর কি যাবে সাথে? ময়দা চালের বাটিতে 60 গ্রাম দেই ময়দা। এগুলো ওইভাবে মেপে ঝুপে এত কিছু দেওয়ার দরকার নেই, আপনার হচ্ছে যতটুকু লাগে দিয়ে দিবেন, যেমন মনে চায়। আর হুদাই এত নাটক করে কাজ আছে? গুঁড়ো দুধের কোটা 60 গ্রাম, গুঁড়ো দুধ যাবে আমার 15 গ্রামস অ্যারাউন্ড, তাহলে টোটাল হবে 75 গ্রামের মতো। হয়ে গেছে। 2-1 গ্রাম বেশি কম হলে কিচ্ছু যায় আসে না। এটা আপনি বেকিং পাউডার 1 চামচ, মেজারমেন্ট চামচের 1 টিস্পুন। যারা আমার 10টি ক্লাসে অ্যাড হতে চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলুন, কারণ আমার যখন মনে চাইবে তখন হচ্ছে আমি ক্লাস অফার বন্ধ করে দিব। বেকিং সোডা এখানে আধা চা চামচের মতো। হলো, এবারে এটাকে সব চেলে চুলে একটা সাইডে রেখে দিব। গত এই কতদিনে আর না হলেও আমি 40-50টা অর্ডার ছেড়ে দিয়েছি। ডিমের সাদা অংশ একটা হচ্ছে খোসা দেখা যাচ্ছে, খোসাটাকে তুলতে হবে। আচ্ছা, এইটা যদি এইভাবে না উঠে তাহলে হচ্ছে আঙুলটাকে একটু পানির মধ্যে ভিজিয়ে নিয়ে এরপরে হচ্ছে টান দিবেন, তাহলে হচ্ছে উঠে যাবে। এইবারে এই চিনিটাকে অল্প অল্প করে অ্যাড করব আর এটাকে আমরা বিট করে নেব। আচ্ছা, এটা তো বিট করব, এর আগে হচ্ছে ইন্ডাকশনের প্রিপারেশন দেখে নিই। আচ্ছা, আমার এটা হচ্ছে ইনফ্রারেড। হ্যাঁ, ইনফ্রারেড কুকারে হচ্ছে আপনি কুক অপশন দিয়ে কাজ করতে পারবেন। আর আপনারটা যদি ইন্ডাকশন হয় তাহলে হচ্ছে স্টার ফ্রাই অপশনে অ্যাড করবেন, ঠিক আছে? না হলে হচ্ছে ইন্ডাকশন বারবার বন্ধ হয়ে যাবে ওভারহিটের জন্য। কিন্তু ইনফ্রারেডে এই প্রবলেম হয় না। তো যেটা করব, যেটার মধ্যে করে সবাই, ঢাকনা ওই স্টিল ঢাকনাটা বের কর।
স্টিলের ঢাকনা আছে দেখ। ইনফ্রারেড কুকার, ঠিক আছে, যে কোনো হাঁড়ি চলে। তো এটার মধ্যে আমি 1600-তে করছি, আমার এটা সর্বোচ্চ ওয়াট হচ্ছে 2000। তো 2000-এর মধ্যে আমি 1600-তে দিয়ে দিয়েছি। ওইটা না, বড় বড় আরো। এর সাথে এখানে হচ্ছে আমি প্যানের মধ্যে একটা স্ট্যান্ড অ্যাড করলাম, কিছু দিব না আর। আচ্ছা, আমি যেটা সব সময় বলি, চুলাতে যখন করবেন হেভি ডিউটি ঢাকনা ব্যবহার করবেন। এটা হচ্ছে একটা এসকেভির ঢাকনা, এটারই কিন্তু ওইটা আছে প্রায় মোটামুটি আপনার, এইটা তো বলবে না, তাহলে তো ছোটটা নিতে হবে। ওই স্টিলের থালাটাই বেটার, এটাও থাকে, স্টিলের থালাটাও বেটার। ঢাকবো হচ্ছে স্টিলের থালা দিয়ে, হ্যাঁ। তো এটা একটু ছোট হয়ে গিয়েছে, এর থেকে ছোট প্যানটার মধ্যে হবে। এইটার উপরেও এইটা দিয়ে দিব যাতে করে হিটটা বজায় থাকে। আর পুরাটাকে হচ্ছে একটা টাওয়েল দিয়ে কভার করে দিব, এতে করে আপনার ভালো মতো জিনিসটা হিট হবে। তো এইটা হচ্ছে এইটা সাইডে আমার হিট হতে থাকুক, আর একটু বাড়ায় দিই তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এদিক থেকে হচ্ছে আমি এখন কেকটাকে বানিয়ে নিই। ওই 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 কোয়ালিটি যে হাড়ির নিচে ওই যে ফুলের। তাহলে আমরা হচ্ছে স্পঞ্জের 3 নাম্বার মেথডে চলে আসছি। তো এই মেথডের মধ্যে আমরা হচ্ছে এই ডিমের সাদা অংশের সাথে 70 গ্রাম পরিমাণ চিনিকে অ্যাপ্রক্সিমেট একটুখানি আমার ইয়া করে মিশাইতে হবে, ধাপে ধাপে দিয়ে মিশাইতে হবে। বিটার একদম হাই স্পিডে চলবে। ধোয়া দিয়ে রান্নাঘরেই গেছে। বেকিং সোডার অ্যাক্টিভেটর হিসাবে এখানে আমার 1/4 চা চামচ মতো ভিনেগার অ্যাড করতে হবে। তো এটাকে এখন আমরা খুব ভালো মতো বিট করে নেব। কালকে কিন্তু রসগোল্লার ফ্রি ক্লাস হবে, তো রসগোল্লার ফ্রি ক্লাস কিন্তু মিস করবেন না, কেমন? আচ্ছা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই মেথডের মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ইউজ করিনি, কেমন? ইন্ডাস্ট্রিয়াল মেথডে, যেটা হচ্ছে একদম বিএফসিসি থেকে অরিজিনাল মেথড দেখে আসছিলাম,
ওই মেথডে কোনো প্রকার বেকিং সোডা ইউজ করা, সরি কর্নফ্লাওয়ার ইউজ করা হয় না। হলো, এইবারে হচ্ছে আমি এখানে ডিমের কুসুম 2টা অ্যাড করব, সেই সাথে এখানে 30 গ্রামের মতো তেল। হলো, এবারে হচ্ছে আমি এটাকে একদম বিটারের লো স্পিডে বিট করে নিব, একদম লো স্পিডে। আচ্ছা, হলো। হাঁড়িতে এখনো যথেষ্ট হিট আসেনি, আর একটু অপেক্ষা করতে হবে, এরপরে মেশাবো, ঠিক আছে? এই ফোম বসবে না, হাঁড়িটা আরেকটুখানি হিট হোক। আচ্ছা, এর মধ্যে আপনাদের এখন কি কি প্রশ্ন আছে প্রশ্ন করা শুরু করুন, উত্তর দিয়ে দেই। জি লুনা আপু বলুন। ওদিকে কিন্তু আমার ক্লাসিক স্পঞ্জ কিন্তু প্রায় হয়ে আসছে। অবশ্যই উপকার হয়, তার রেসিপি বুঝে। হবে না কেন? প্রত্যেক জিনিসেরই কোনো না কোনো কারণ আছে। ভিনেগার হচ্ছে আপনার বেকিং সোডার অ্যাক্টিভেটর। বেকিং সোডাটা হচ্ছে সোডা বাইকার্বনেট হিসাবে আসে, ওটা রাইজিং এজেন্ট হয়ে আসে না। রাইজিং এজেন্ট বানানোর জন্য ওখানে হচ্ছে আপনার অ্যাসিডিক কোনো যৌগ ইউজ করতে হয়, লাইক হচ্ছে গিয়ে আপনার হয় আপনি টক দই দিলেন, না হলে লেবুর রস দিলেন। এখন এগুলো যেহেতু ফ্লেভারিং টক, ঠিক আছে, ফ্লেভারিং সাওয়ার এজেন্ট, ঠিক আছে, এগুলো যেহেতু ফ্লেভারিং সাওয়ার এজেন্ট, তো সেই সাপেক্ষে কিন্তু আমরা এখানে ভিনেগারই ব্যবহার করব। ভিনেগার হচ্ছে আনফ্লেভার্ড সাওয়ার এজেন্ট, হ্যাঁ। আর না হলে আমরা হচ্ছে কি ওই যে কি বলে ওটাকে সালটু বা সাইট্রিক অ্যাসিড দোকানে যেটা কিনতে পাওয়া যায়, ফুচকার টকের মধ্যে যেটা ব্যবহার করে দোকানিরা, ওইটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, হাঁড়িতে হিট চলে আসছে। হাঁড়িতে হিট চলে আসছে। এইবারে হচ্ছে আমরা ময়দা, গুঁড়া দুধ আর হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডার মিশ্রণটা এখানে চেলে দিয়ে দেব। একদম পোলাইটলি এটাকে আমরা মিশিয়ে নেব, তাড়াহুড়া করবেন না। আর যে 250 টাকার মধ্যে যে ওই যে কি বললো ওটাকে 5 স্টার স্টাইলে যে পাউন্ড কেকের ক্লাস, কালকে পোস্ট করে দিব কি কি দিব ক্লাসে। মিক্স আপ ডান, 6 ইঞ্চি মোল্ড। কোনো গুটলি না থাকলেই হইল।
4 পাউন্ড কেকের বেস বানাইতে নিছি, কতক্ষণ হয়েছে লাইভে চাই দেখেন। আমি তো বলছিলাম একদিন লাইভে কি যেন বলে ওটাকে, ভুলে গেলাম, একটা রিলসের মধ্যে বলছিলাম যে কি যেন, আপনার যদি আপনি তাড়াতাড়ি কাজ করতে পারেন 10 মিনিটের মধ্যে হচ্ছে একটা কেকের ব্যাটার রেডি করে ওভেনে ঢুকাই ফেলতে পারবেন। আরে বাবা রে, এখানে যাদের হচ্ছে কি একদম জ্বলে পুড়ে ছাই হয়ে অঙ্গার হয়ে গেছে তাদেরকে বলবো তোরা ভাই না হলে নাই পারিস, আমরা তো সেরকমের না, আমরা কাজের দক্ষতা নিয়েই আসছি এই জায়গায়, আমরা শুধু কেক বেচি না, এটা সবসময় মাথায় রাখতে হবে। কেক হচ্ছে একটা সাইড আইটেম, বেকিং রান্নাবান্নার আইটেমের মধ্যে বা রান্নাবান্নার পদ্ধতির মধ্যে 8 থেকে 10টা পদ্ধতি আছে, সেখানে বেকিং হচ্ছে একটা ক্ষুদ্রতম পার্ট, এখানে এমন কিছুই নাই। হয়েছে। ইন্ডাকশন, হ্যাঁ 1800-তে হিট হয়েছে। যেই হাঁড়িটার মধ্যে বেকিং করেন ওইটার মধ্যে আর কিচ্ছু করবেন না, কারণ ওই হাঁড়িটা টক্সিক হয়ে যায়। দিলেন, এবারে স্ট্যান্ডটা বেশি উঁচা হয়ে গেছে, অন্য কিছু একটা দিতে হবে। প্রেমিকিংসের বোলটা দিয়ে দিলাম, এর মধ্যে কেকটা বসিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিলাম। উপর থেকে সুতির কাপড় দিয়ে ঢেকে দিব যাতে করে হিট বজায় থাকে। চুলার আঁচটাকে 1300-র মাঝামাঝি রাখবো। টাইমার দিয়ে দিব এখানে 25 মিনিটের জন্য। হ্যাঁ না, আরেকটা আছে বাকি। 25 মিনিটের টাইমার চলছে। তেরোশোতে আছে, গেল লাস্ট ওয়ান। আটা দিয়ে যেটা বানাবো, আটা নিয়ে কাপের মেজারমেন্ট। আচ্ছা, তার আগে একটু চুলার প্রিপারেশনটা দেখে আসি। আচ্ছা, যখন আমি ছোট কেক বানাই চুলার মধ্যে তখন কিন্তু এটা এক্সট্রা সতর্কতা অবলম্বন করি, না হলে নিচের দিকটা পুরো শক্ত হয়ে যায়। তো এখানে হচ্ছে এই পাতিলটার মধ্যে বানাবো, তো এইখানে হচ্ছে একটা আমি প্রথমেই হিট রেসিস্ট্যান্ট কাচের বোল দিয়ে দিলাম, এর মধ্যে একটা স্টিলের বোল রাখলাম, তারপরে হচ্ছে গিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমরা চুলাতে দিব।
এইটাকে তারপরে হচ্ছে আমরা ঢাকা চাপা দিয়ে চুলায় দিব, না দিলেও হয় স্টিলেরটা, যদি আপনার লাগে তো দিলে দিলেন, না দিলে নাই। আর একটু একটা সসপ্যান না মতো, এটা একটু বেশি উঁচা হাঁড়িটা। আচ্ছা আমি হাঁড়িটা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটার মধ্যে ভালো হবে না, কারণ হাঁড়িটা হচ্ছে আমার কেকের মোল্ডের থেকে ছোট। একটা সসপ্যান নিয়ে নিই, রেগুলার সসপ্যান বাড়ির। দেখি ওই জিনিসটা আচ্ছা এই পদ্ধতিতে হচ্ছে আটা দিয়ে স্পঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ 6 ডিমের ক্ষেত্রে 2 চামচ ওই রকমেরই লাগবে। 2 ডিমের জন্য যদি 1/4 চামচ লাগে, তাহলে 6 ডিমের জন্য তো 1.5 চামচ লাগার কথা, 2 চামচ বেশি হয়ে যায়। দেখি তো একটু কেকের কি অবস্থা। আমার মাইক্রোওভেনের কেক প্রায় হয়ে আসছে, ইলেকট্রিক ওভেনের কেকও হয়ে গেছে। আচ্ছা রাইস কুকারের এই বোলটার মধ্যে বানাচ্ছি এখন এই রাত্রেবেলা, আর খুঁজে মোজা তো হাঁড়ি টাড়ি নামাইতে ইচ্ছা করতেছে না, তো এর মধ্যে ওই স্ট্যান্ডটা দিয়ে দিব, ওইটাই দেখ। তো এই হচ্ছে স্ট্যান্ডটা, এর মধ্যে বসবে এরকমের। আর ওই ঢাকনাটা তুলে নাও, সুইধারির ঢাকনাটাই লাগবে। লাস্ট ওয়ান স্পঞ্জ। এখন আগের 2টা নামাই ফেলি। এটার সাথে এটা পারফেক্ট ম্যাচ। তো এটাকে এখন আমি চুলাতে বসিয়ে প্রিহিট করতে দিয়ে আসি। চুলাতে যে বসাবেন, আপনার হাঁড়ি যদি বেশি পাতলা হয় চুলার আঁচ যেন বেশি না থাকে। পানি চুলার আঁচটা এইরকমের থাকবে যে আপনার হাঁড়ির সাথে থেকে আগুনের দূরত্ব থাকবে মোটামুটি আপনার আধা ইঞ্চির মতো, এরকমের করে দিতে হবে। আর যদি আপনার হাঁড়ি বেশি পাতলা হয়ে যায়, মনে যদি করেন আমার কেকটা পুড়ে যেতে পারে নিচ থেকে, তাহলে হচ্ছে হাঁড়ির নিচে যেভাবে আমরা বিরিয়ানি দম দেই ওইভাবে একটা তাওয়া ঢুকাই দিবেন, তাহলে আর কিচ্ছু হবে না। লবণ দাও রে, বালু দাও রে, এত কাহিনী লাগে না, লবণ বালু ফালু কিচ্ছু লাগে না। দেখেন মাইক্রোওয়েভের কেকটা কিন্তু হয়ে গেছে। মাইক্রোওয়েভের কেকটা তুলনামূলক একটু হয়, কি বলে ওটাকে, আপনার নরম হয়, কারণ এটা তো নিচ থেকে তাপ পায় না, তবুও খুবই ভালো হয়। একটু চেক করে দেখি হয়েছে কিনা, না হলে আর একটু দিতে হবে। হ্যাঁ হয়ে গেছে। মাইক্রোওয়েভটা এত ভালো হয় না, এটাই সত্যি কথা। এটা ইলেকট্রিক ওভেনে দিলে আরো অনেক সুন্দর হতো, মাঝখান থেকে আর ডাবতো না। গেল একটা।
তথাপি এই দেখেন ইলেকট্রিক ওভেনেরটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা কিছু দেওয়া হয়নি। হয়ে গেছে। আচ্ছা থার্ড ওয়ান, ঠিক আছে, লাস্টেরটাও হচ্ছে ওই একইভাবে দুইটা ডিম মিলিয়ে করব। আটা দিয়ে। আচ্ছা 2 মিনিট একটু বসি। এই তো ভাই এগুলা হচ্ছে কি জাস্ট হচ্ছে এখন আপনাদের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে হয়। এরপরে আপনার রেসিপি আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। আর এগুলো আমার কোনো অর্ডারের কেক না, এগুলো আমরা বাসাতে খাওয়ার জন্য রাখবো না, তো জাস্ট হচ্ছে বানায় এরপরে আপনাদের দেখায় আনা পর্যন্তই। এদিকে আর কেক ডেকোরেশন করা হবে না। হয়তো কিছুদিন ফ্রিজে থাকবে এরপর ফেলে দিব, এই হচ্ছে পরিস্থিতি। প্রোফাইলের মধ্যে হচ্ছে রিপোর্ট দিয়ে মনিটাইজেশন বন্ধ করে দিয়েছিল জাস্ট 3 থেকে 4 দিন। এর মাঝখানে হচ্ছে 3 মিলিয়ন রিচ উঠে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন আবার চালু হয়ে গিয়েছে। এটাই আমার ওকা, ঠিক আছে। ওটাই আমি পোস্ট দিইনি ভাই, ওটা হচ্ছে রিচ গেইন করার জন্য। টেক ইট ইজি, ঠিক আছে, কোনো জিনিসকে কমপ্লিকেটেড বলবেন না বা মনে করবেন না, একদম খুব সহজ মনে করবেন এগুলোকে। হ্যাঁ আমিও তাওয়া ছাড়াই করি, আমি তাওয়া দিই না। দুইটা ওভেন দিয়ে 150 পাউন্ড পর্যন্ত হচ্ছে গিয়ে কনফারেন্সের কেক দিয়েছি, তো এগুলা করতে এত সময় লাগে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওই তো ভাই, ওই শুরুটা ওই রকমেরই হয়। আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মোটামুটি 1-150 কেক নষ্ট করার পরে এরপরে হচ্ছে গিয়ে পাউন্ড কেক হয়েছিল, বুঝছেন। কিছুতেই হইতো না, কিছুতেই হইতো না, 1-150 কেক নষ্ট করে এরপর পাউন্ড কেক হয়েছিল। আরেকটা কথা, মজার কথা শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন ইএস ইনস্টিটিউটে থিওরি পরীক্ষা দিচ্ছি, তখন হচ্ছে গিয়ে প্রথমবারের থিওরি পরীক্ষাতে একদম ফেল করার মতো নাম্বার পেয়েছিলাম। ফেল করার মতনই, হ্যাঁ 1-2 মার্কের জন্য মনে হয় ফেল করি নাই। ওই এত খারাপ হয়েছে থিওরি পরীক্ষা, মানে ফাতেমা শেফ হচ্ছে কি ওই যে হোয়াইট বোর্ডে লিখতো, আমার আবার একটু চোখের সমস্যা আছে, যে ওই হোয়াইট বোর্ডে লেখা ভালো মতো দেখতে পারি না। হ্যাঁ ওটা ওখানে না, শুধুমাত্র আমি আবার রাত্রেবেলা হচ্ছে ওই 2 হাত 3 হাত সামনে কে দাঁড়ানো, তাকেও ভালো মতো চিনি না ভাই। দুর্বলতা তো আছে, অনেকই দুর্বলতা আছে, সব তো আর প্রকাশ করতে হয় না। তো ওই জন্য হোয়াইট বোর্ডে লেখা দেখতাম না। মনে হয় এই যে প্রথমবার ইএস ইনস্টিটিউটে গিয়ে যখন ফাতেমা শেফের ইংরেজিতে লেকচার শুনলো, পড়ে ভাই রে ভাই, আমি 3-4 দিন কান্না করছি যে আমি আর মনে হয় কিছুই করতে পারবো না, হুদাই আসলাম। আর এরপরে হচ্ছে প্রথমবার পরীক্ষাতে তো ওইভাবে গেছে।
তো এরপরেই পরের বারের পরীক্ষাতে হচ্ছে গিয়ে আমি একদম টপ স্কোরার হই ইএস ইনস্টিটিউটের আগের বারের সবার মধ্যে, মানে যখন পরীক্ষা দিয়েছিল ওই সময় আমার হচ্ছে রেজাল্ট আসছিল সবার থেকে ভালো। এইটাই চেষ্টা করলেই হয়। জীবনে তো ভাবিই নাই যে টপ স্কোরার হতে পারবো, কিন্তু টপ স্কোরারই হয়েছিলাম ওই পর্যায়ে। প্রত্যেকটা থিওরি ধরে ধরে মুখস্থ করছি একদম। এখন যারা থিওরি মুখস্থ করে না তারা কি বলবো বলেন, তাদের তো কথা বলতে কষ্ট হয়, সেই জন্য। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। সবসময় মনে রাখবেন, যেই লোকটা আমার পাউন্ড কেক বানাতে 150 খানা কেক নষ্ট করতে হয়েছে, সে এখন আমি টিচার হয়ে আপনাদের সামনে দাঁড়ায় আছি, এটাই হচ্ছে সাকসেস। যে লোকটা হচ্ছে থিওরি পড়তে পারে নাই দেখে বা থিওরি দেখে কান্না করছে, প্রথমবার হচ্ছে একদম ফেল করার মতো নাম্বার পেয়েছে, পরের বার সে কিভাবে একদম টপ স্কোরার হয়, এটাই হচ্ছে গিয়ে সাকসেস, আর কিছু দরকার নেই এরপরে। এখন দেখেন, না তো আমার কারোর সাথে কোনো শত্রুতা আছে, না তো হচ্ছে গিয়ে কারোর সাথে কোনো আমার মনোমালিন্য আছে। ব্যাপার যেটা হয়েছে, কিছু কিছু মানুষ, যেমন আমি এখন কিন্তু পোস্ট আগেই করে দিয়েছিলাম যে এরপর থেকে লাইভগুলোকে ডিলিট করব না। তো লাইভ যখন দেখছেন, এটা তো এই পেজটাই হচ্ছে গিয়ে স্পেসিফিক লাইভের জন্য রেখে দিয়েছি। এই পেজের মধ্যে আর অন্য কোনো কিছুই শেয়ার করব না। ডিম দুটা, চুলার আঁচটাকে একটু কমায় দিই, 1000-এ দিয়ে দিলাম, তাও কিন্তু 25 মিনিট সেট করছি, তো 13-14 মিনিট হয়ে যাওয়ার পরে কুসুম ফুসুম আলাদা করতে হবে না। মেজারমেন্ট কাপ লাগে, আটার কেক, কাপ মেজারমেন্ট কাপ স্টিলের। দুইটা ডিমের মধ্যে আধা কাপ চিনি, এখন এর কোনো আমি বলতে পারবো না যে আমি এই রেসিপি অনুযায়ী বানাই, এখন মনে হইতেছে আধা কাপ চিনি দেবো, তাই দিচ্ছি। আটার কেকে একটু চিনি বেশিই লাগে। ভাই সুপার মাস্টার কিনা আমি জানি না, কিন্তু আমি অনেক কষ্ট করছি, হ্যাঁ অনেক কষ্ট করছি, মানে প্রচুর পড়ালেখা করছি। অত পরিমাণ পড়ালেখা আমাদের শেফ করতে কেউ করে না, একদম নিশ্চিন্ত, ওটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মেডিকেল বুয়েটের জন্য মানুষ যে রকমের পড়াশোনা করে সেরকমেরই পড়াশোনা করছি। ইএস ইনস্টিটিউটের আপনার এনএসটিটি এর কোর্সের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেড়ে দিয়েছিলাম, বুঝছেন, আমি সেই লোক। কেমিস্ট্রিতে চান্স হয়েছিল, 126 নাম্বার মেরিট আসছিল হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, ছেড়ে দিয়েছি এনএসটিটি এর জন্য। আপনার কি এইটুকুন বিশ্বাস নাই আপনি পড়াশোনা করলে তো পারবেনই? এটা কি না পারার মতো কোনো কিছু?
হলো, ডিমটা বিট করা হয়ে গেছে। একটুখানি দেখি ওই ইন্ডাকশনের কি রকমের হয়েছে, একটু তুলে দেখি। 2 মিনিট আছে আর বাকি, হয়নি, আর একটু সময় লাগবে। সরি, 2 মিনিট না, 8 মিনিট। এর মধ্যে এখন আমি 1/3 কাপ পরিমাণ তেল দিব। আমার এই যে এখন বাসাটা বুঝছেন, এখান থেকে ওই যে সামনেই একটা বড় গাছ আছে, ওই গাছের মধ্যে মনে হয় 200-250 টিয়া পাখি আছে। ওদের চিৎকারের জ্বালায় কে একটু দিনের বেলাতে শান্তি মতো ক্লাস নেবে। ও তার উপরন্ত হচ্ছে আমাদের ঘরেও কিন্তু আছে 2-3 জন। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা একটু খেয়াল করলে শুনবেন যে এদের চিৎকার শোনা যায়। এমন অবস্থা হচ্ছে নয়েজ রিডাকশন করেও কাজ হয় না, মানে মাইক্রোফোনের মধ্যে ওদের চিৎকার ঢুকে পড়ে। ওয়ান ফোর্থ কাপের 3 কাপ আটা, ময়দা না, আটার কৌটা। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 1/4 কাপের। এইটার মধ্যে বেকিং পাউডার একটু বেশি যাবে, 1.5 চামচের মতো বেকিং পাউডার যাবে। কর্নফ্লাওয়ারটা দেখতে একটু, কর্নফ্লাওয়ার 1.5 চামচের মতো বেকিং পাউডার, কারণ এটার মধ্যে একটু যদি রাইজিং এজেন্ট বেশি দেওয়া না হয় তাহলে কিন্তু কেক সুন্দর ফুলবে না। 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ,
এই হচ্ছে আমার সব থেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে সব কেকের মধ্যে বিট করার সময় ভ্যানিলা এসেন্স দিতে ভুলে যাই। সব কিছুকে একত্র করে মিক্স আপ। এটা আর একটু বড় মোল্ডে দিতে হবে। একই সাইজ, একটুখানি উঁচা। এটা হচ্ছে একটা সসপ্যান, আজ থেকে আরও মনে হয় 10-12 বছরেরও আগে কেনা হয়েছিল, ফুটা হয়ে গেছে। এরপরে হচ্ছে এটা আম্মু দিয়ে দিয়েছিল আমাকে প্রথম কেক বানানোর জন্য, এখন পর্যন্ত আছে। চাঁদের হাসি বাদ ভেঙেছে, ও ছেলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার এইটা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে, খানিকটা পাউন্ড কেকের মতো হবে। এখন প্রিহিটেড রাইস কুকারের প্যানের মধ্যে এটাকে আমি অ্যাড করে দিব। আমি একটু অ্যাড করে দিই, এরপরে দেখাই নিয়ে আপনাদেরকে। চুলার হাঁড়ির মধ্যে যখন হচ্ছে কেক টিন ছাড়বেন, ছোটো কেক টিন হলে এইভাবে আঙুলে আটকে এরপরে হচ্ছে ছাড়বেন। হ্যাঁ, এভাবে হচ্ছে আঙুলে মুঠো করে ধরে তারপরে ছেড়ে দেবেন এরকমের, তাহলে আর হাতে কিচ্ছু লাগবে না। এইগুলা ভাই বুদ্ধির কাজ, এগুলোর জন্য আপনাকে কেউ শিখাই দেবে না। এই যে চুলায় হাঁড়িটা দেওয়া আছে, এর মধ্যে আমি কেক টিনটাকে দিয়ে দিলাম। দেওয়ার সময় জানি এটা সোজাভাবে বসে, আদারওয়াইজ কিন্তু কেকটাও বাঁকা হবে। ঢেকে দিলাম। আমার চুলার বার্নারটা যেহেতু অনেক জুড়ে জ্বলে, প্লাস হচ্ছে এটা হিটটাও অনেক বেশি, তাই জন্য কিন্তু দেখেন কতখানি ফাঁকা রয়েছে। এর থেকে বেশি বাড়ানো যাবে না, যেহেতু একদম পাতলা হাঁড়ি। এগুলা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো, একটা লাইভের মধ্যে তো সব দেখিয়ে দিব না। তো এখন হচ্ছে এটা থাকুক এভাবে, এটার উপরে হচ্ছে এখন একটা টাওয়েল দিয়ে ঢেকে দিব। তাহলে কি হবে, একদম হচ্ছে আপনার জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, আমি একটু এটা ঢেকে আসি, ইন্ডাকশনতে আরেকটু লাগবে সময়, আরও আমি 5 মিনিটের মতো রাখবো।
পুরাতন একটা গেঞ্জির কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এটা হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া যেটা বানিয়েছি সেটা। দেখেন কেক দেখলেই বোঝা যায় যে কেমন হয়েছে, রাইট? অত চেপে ঠেপে দেখাইতে হয় না। প্যাকিং পেপারটা দে তো। এই দিয়ে একটা কেক, টল কেক ডেকোরেশন করে দেখাবো খান। বাটার ক্রিম বানিয়ে দেখাবো না একদিন লাইভের মধ্যে, ওইটা দিয়ে একটা টল কেক বানিয়ে দেখাবো না। ডিপ ফ্রিজে ঢুকাই রাখবো এইভাবেই। মাইক্রোওভেনেরটা দেখলেই মনে হয় যে কেক হয়েছে কিনা। বানান আপনি যেরকমেরই কেক হয়েই যাবে। টান দেখি একটু চুলারটা হয়েছে কিনা, ইন্ডাকশনেরটা। ইন্ডাকশনেরটা ওই যে একবার খুলে ফেলছিলাম, উপরন্ত এখানে ফ্যান চলতেছে যার জন্য কিন্তু কেকটা অতখানি ভালো হয় না। হ্যাঁ, যাবো একদম যে ফেলে দেওয়ার মতো খারাপ হয়েছে ওইটাও না, থাকুক এটা এভাবেই। এটা হচ্ছে গিয়ে ভেতরের বেসমেন্টে কেটে দিয়ে দেওয়া যাবে। আপনাদের হচ্ছে রেসিপিগুলো দেখাইলাম আর হচ্ছে গিয়ে বিভিন্ন মাধ্যমে বানায় দেখাইলাম। চুলারটা হইতে এখনও প্রায় 20-22 মিনিট লাগবে। এতক্ষণ আর লাইভ এখন চালিয়ে রাখবো না, লাইভ এখন বন্ধ করে দিব। আপনারা তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কি কালকেই তো আবার লাইভ হবে রসগোল্লা ফ্রি ক্লাসে, তো সেই রসগোল্লা ফ্রি ক্লাস দেখতে একদমই ভুলবেন না। আর এগুলা যেহেতু আমাদের এত খাওয়ারও ইন্টেনশন নাই, থাকুক থাকুক থাকুক, ওটা করে রেখে দেয়। একটু বসে গেছে এই কেকটা। ফেলে দেওয়ার মতো খারাপ হয়নি, জাস্ট হচ্ছে ওই তখন ঢাকনাটা না তুললেই হয়তো, তাইলে আর এইটুকু বসতো না। চুলা, ওভেন, মাইক্রোওয়েভ সবগুলার কালার এক রকমের হবে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন। একটু ঠান্ডা হোক, এরপরে র্যাপ করব। আচ্ছা, এই তো হচ্ছে আপনাদের কেকের বুকুর চুকুর। এরকমের আরও 1000 দিন 1000 লাইভ হবে, কোনো অসুবিধা নাই। এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী লাইভের পরবর্তী ভিডিওতে। চুলারটা কেমন হইলো কালকে দেখাবো না, এখন আর সময় নেই। আল্লাহ হাফেজ সবাইকে, অনেক রাত্র হয়ে গেছে। নিয়ে যান, এসে নিয়ে যান, কিচ্ছু করার নাই। এখন এগুলো ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে রেখে দিব ডিপের মধ্যে।
মাথা ঘুরাইতেছে ভো ভো করে একদম, বুঝছেন? এই যে কয়েকটা দিন কি বলবো, যে প্রোফাইলটাকে তো বাঁচাইতে হবে, হ্যাঁ, নিজের আইডেন্টিটিকে তো বাঁচাইতে হবে, আদারওয়াইজ তো রিপোর্ট খেয়ে হচ্ছে গিয়ে হয়ে যায়, রিচ কমে যায়। তো ওই প্রতিদিন দিন কাটা ভাঙার থেকে একবারে কাটা ভেঙে দেওয়া উচিত, এইটাই হচ্ছে কাজ। কারণ প্রতিদিন দিন এরা আপনার সাথে শয়তানি করবে, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? তো যাদেরকে সাক্ষী রাখার দরকার ছিল সাক্ষী রাখছি, যাদেরকে জানানোর দরকার ছিল জানাইছি, জানাই একদম বাস দিয়ে দিছি একবারই। শিক্ষকদের বলছি যে শিক্ষক আমার সাথে এরকমের কিন্তু হচ্ছে, আপনারা কিন্তু কোনো স্টেপ নিচ্ছেন না। শিক্ষকরা বলছে যে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, আমিও তাই করছি। এক ঘন্টার মধ্যে বেজ কতগুলো রেডি হয়ে গেছে। আর কেক বেজ নিয়েই হচ্ছে মানুষের একদম সমস্যা শেষ নাই রে। এই ফ্রস্টিং দেখাবো না, বাটার ক্রিমের একটা ক্লাস করাই একদিন, তারপরে এগুলো দিয়ে ফ্রস্টিং দেখাবো না। আপাতত এগুলোকে আমি ডিপ ফ্রিজে ঢুকাই রাখবো, যেদিন লাগবে বের করে নিব। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।